ঘটনাটির কিছুক্ষণ পর যখন সেই পথ দিয়ে গ্রামের একটা ছেলে ভেঙ্কটেশ বাড়ি ফিরছিল, তখনই সে তিরুপতির আত্মাকে সেই বলি দেওয়া মুরগিটাকে খেতে দেখে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাই পরের দিন সকালে সে গিয়ে গ্রামের ওঝাকে বিষয়টা জানায়, যেটা শুনে ওঝা খুবই চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে একটা লোক এসে তার মেয়ের বিয়ের কার্ড ওঝাকে দিয়ে তাকে বিয়েতে আসতে বলে, যেটা শুনে ওঝা সাথে সাথে লোকটাকে এই সময় তার মেয়ের বিয়ে দিতে মানা করে, কারণ কিছুদিন আগেই তো গ্রামের একটা নববধূর হত্যা হয়ে গিয়েছে, যার হত্যাকারীকে এখনও ধরা যায়নি। কিন্তু ওঝার কথায় লোকটা বেশি গুরুত্ব দেয় না, যে বলে মেয়েটাকে নেশার ঘরে পুরোহিতই মেরেছে। যেটাতে ওঝা আবারও লোকটাকে বোঝানোর চেষ্টা করলে লোকটা তার কোনো কথাই শোনে না এবং সেখান থেকে চলে যায়। এরপর আমাদের গ্রামের এক ধনী ব্যক্তির মেয়ের বিয়েকে দেখানো হয়, যেখানে নিমন্ত্রণ রক্ষা করতে গ্রামের সরপঞ্চও এসেছিল, যে খাওয়া শেষ করে নবদম্পতিকে শগুন হিসাবে 116 টাকা দিলে তখনই সেখানে থাকা ছেলেটা ইচ্ছা করে সরপঞ্চকে সবার সামনে ছোট করার জন্য মাইকে কথাটা বলে দেয়, যেটা শুনে সবাই হাসাহাসি করলে সরপঞ্চ ছেলেটার উপর প্রচণ্ড রেগে যায়, যে ছেলেটাকে উল্টোপাল্টা বলতে শুরু করলে তখনই সেখানে মেয়েটার বাবা চলে আসে, যার সঙ্গে এক কথায় দু কথায় সরপঞ্চের ঝামেলা বেঁধে যায়। তাই বাকিরা এসে তাদের থামিয়ে দিলে সরপঞ্চের লোকজন তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন রাতেই আমরা সরপঞ্চকে রাগের মাথায় প্রচুর ড্রিঙ্ক করে ফেলতে দেখি, যে তার ট্রাক্টর নিয়ে গ্রামের সীমান্ত দিয়ে যখন যাচ্ছিল তখনই তার টয়লেট পেয়ে গেলে সে তার রাগটাকে ঠান্ডা করতে সেই বুড়ো বটগাছের নিচে থাকা তিরুপতির সমাধির উপরে গিয়ে টয়লেট করে দেয়, যার পরক্ষণেই তারও পায়ে একটা কাঁটা ফুটে গিয়ে তার রক্ত সমাধির উপর পড়লে সাথে সাথে পুরোহিতের মতো সরপঞ্চকেও তিরুপতির আত্মা পোজেস করে নেয়, যেটার পর সে নিজের ট্র্যাক্টরে চেপে লিটারেলি উইলি মারতে মারতে গ্রামের মধ্যে চলে যায়, যেখানে সে নতুন করে তার শিকারের খোঁজ করতে শুরু করে, যার দরুন একটা ভুট্টা ক্ষেতের মাঝে একটা মাচার উপরে সে সদ্য বিবাহ হওয়া নবদম্পতিকে দেখতে পায়, যাদের দেখে সে সোজা গিয়ে ট্রাক্টর দিয়ে মাচায় ধাক্কা মেরে বরবধূকে নিচে ফেলে দেয়, যেটার পর সে তার শক্তির দ্বারা ক্ষেতের মধ্যে আগুন লাগিয়ে মেয়েটার স্বামীকে মেরে তাকে বেহুশ করে দিয়ে তারপর তার আসল রূপে এসে মেয়েটার দিকে এগিয়ে এসে তার মুখে একটা ভুট্টা ঢুকিয়ে দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এখন পরের দিন সকালে ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছে পুরো অবাক হয়ে যায়, কারণ মেয়েটার শরীর আগুনে পুড়ে তার আর দেখার মতো অবস্থা ছিল না। তখনই সেখানে মেয়েটার বাবা মা চলে আসে, যারা তাদের মেয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের কাশীতে উপস্থিত সেই সন্ন্যাসিনীকে দেখানো হয়, যে ভগবান শিবের নাম জপ করছিল। তখনই আমাদের আবারও সেই সাধু মহারাজকে দেখানো হয়, যে তার শিষ্যদের বলে সেই সন্ন্যাসিনী যাকে তিনি ভৈরবী বলছিলেন, সে যদি শিবের নাম জপ 110 কোটি বার পূরণ করে ফেলে তাহলে একটা চমৎকার ঘটবে, কিন্তু সেটা কি চমৎকার সেটা আপাতত আমাদের বলা হয় না। এদিকে গ্রামের মধ্যে পুরোহিত ও সরপঞ্চকে একটা গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছিল, যেখানে সরপঞ্চ বারবার মেয়েটার বাবা মা ও গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কিছুই করেনি, সে তো তাদের মেয়েকে নিজের মেয়ের মতোই মনে করত, যতই তার সঙ্গে তার বিবাদ ঘটুক না কেন। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ঠিক তখনই সেখানে গ্রামের ওঝা চলে আসে, যে মেয়েটার বাবা ও বাকিদের জানায় পুরোহিত ও সরপঞ্চ সত্যি কথাই বলছে, তারা সত্যিই নির্দোষ। আসলে এই সমস্ত হত্যাকাণ্ডগুলো তিরুপতির অতৃপ্ত আত্মাই ঘটিয়েছে, যার প্রমাণ হিসাবে সে গ্রামের কিছু জায়গা সিসিটিভি ফুটেজ সবাইকে দেখায়, যার মধ্যে স্পষ্টই দেখা যাচ্ছিল তিরুপতির সাইকেল কোনো অদৃশ্য শক্তির দ্বারা নিজে নিজেই চলে সারা গ্রাম ঘুরছে। যেটা দেখানোর পর সে জানায় ভেঙ্কটেশও নিজে একদিন গ্রামের শেষ প্রান্ত থেকে বাড়ি ফেরার সময় তিরুপতির আত্মাকে একটা মুরগিকে খেতে দেখেছে, যেখানে তিরুপতির দেহ শেষ হয়ে গেলেও তার দুষ্ট আত্মা এখনও জীবিত আছে, যে তার প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আর এটা তাদের জন্যই ঘটেছে, কারণ তারা যদি তিরুপতির শেষ কাজ করতে দিত তাহলে সে এমনিতেই তার পাপের জন্য নরকের আগুনে জ্বলত, কিন্তু গ্রামের সবাই মিলে তাকে সমাধিদণ্ড দিয়ে তার আত্মাকে এখানে বন্দি বানিয়ে তারা নিজেই নিজেদের বিপদকে ডেকে এনেছে। যেটা বলে সে শেষ করেই ছিল, তখনই সেখানে থানার এসিপি চলে আসে, যে সরপঞ্চ ও পুরোহিতকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে। তাই ওঝা তাকেও বিষয়টা বোঝানোর চেষ্টা করলে এসিপি উল্টো তার উপরেই দোষ চাপিয়ে দেয়, যে বলে নিশ্চিত এই হত্যাকাণ্ডে সেও জড়িত আছে, তাই সে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। যেটা শুনে সমস্ত গ্রামবাসীরা ওঝার পক্ষ নিয়ে কথা বলে, যারা জানায় ওঝা তাদের গ্রামের কখনোই কোনো ক্ষতি চায় না, বরং সে তো গ্রামবাসীদের বহুদিন ধরে সমস্ত ভূত প্রেতের মতো অশুভ শক্তি থেকে রক্ষা করে এসেছে। যেটা শুনে এসিবি গ্রামবাসীদের বলে, তোমরা আজ 2025 সালে থেকেও কিভাবে এই ভূত প্রেতের মতো কিছু কাল্পনিক সত্তার ওপর অন্ধবিশ্বাস করছো? যেটাতে ওঝা বলে,
যেমন ঈশ্বর আছেন তেমন শয়তানও আছে। আপনার বিশ্বাস করা বা না করাতে সেটা মিথ্যা হয়ে যাবে না। তাছাড়া আপনার কোনোদিনও কোনো আত্মার সঙ্গে সাক্ষাৎ হয়নি বলেই আপনি এমন বলতে পারছেন। যদি সাক্ষাৎ হতো তাহলে বুঝতেন। যেটা শুনে এসিবি বলে, আমি তোমাদের প্রমাণ করে দেব ভূত প্রেত বলে এই পৃথিবীতে কিছুই নেই। আমি আজ সারা রাত একা তিরুপতির সমাধির কাছে বসে থেকে পরের দিন সকালে প্রমাণ করে দেব আসলে পুরোহিত ও সরপঞ্চই আসল খনি। যেটা বলার পর সে তিরুপতির সমাধির কাছে গিয়ে বসে পড়ে এবং সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। যেটা শুনে এসআই তাকে কাজটা করতে মানা করলে সে তার কোনো কথাই শোনে না এবং পরের দিন সকালে তার জন্য এক কাপ চা নিয়ে